হঠাৎ করেই ফাতেমার বাবা ফোন দিয়ে বলল যে আমরা যাতে বাসে একটু মিলাদ পড়ি, এতিমখানা বাচ্চাদেরকে খাওয়াই। তো সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের বাসায় আমরা একটা ছোটখাটো মিলাদের আয়োজন করেছিলাম। তো তার জন্য ফাতেমার দাদু ঘুম থেকে উঠেই সবকিছু কেটে কুটে নিচ্ছিল। তো তাড়াতাড়ি কিচেন রুমে এসে আমি নাস্তা বানিয়ে সকালে নাস্তা করেছিলাম। তারপরে আমরা সকালে নাস্তা করে বাকি কাজগুলো হাতে হাতে করে নিয়েছিলাম, কারণ মিলাদের কাজগুলো কিন্তু সবাই হাতে হাতে মিলে করে নিলে দেখা যায় যে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর তাছাড়া কিন্তু আমার পক্ষে সবকিছু গুছিয়ে রান্না বান্না করা একেবারেই সম্ভব ছিল না। তাই আমি আমার শাশুড়ি আর আমার একটা জালকে বলেছিলাম আমাদের এখানে হাতে হাতে সবকিছু করে দেওয়ার জন্য। তারপরে সবকিছু গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। প্রথমে ভেবেছিলাম যে বাহিরে রান্না করব, কিন্তু বাহিরে রান্না করার মতো আবহাওয়াটা ভালো ছিল না, মনে হয় যে বৃষ্টি আসবে। তাই তার জন্য আমি রান্নাঘরেই চলে আসছি রান্না করার জন্য। তো প্রথমে ভেবেছিলাম যে বড় বড় পাতিলগুলো এই চুলায় হবে কিনা। তো ভাবি বলতেছে যে আচ্ছা বিসমিল্লাহ বলে আমরা চুলার আগুনটা ধরিয়ে দিই, তারপরে দেখা যাক। তো দুজনে মিলে দুই চুলাতে দুইটা কড়াই বসিয়ে মাংসগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপরে মাংস রান্নাটা আমরা বসিয়ে দিয়েছি। আর এই চুলায় কিন্তু একটা বড় পাতিল দিলে আরেক চুলায় কিন্তু আরেকটা পাতিল বসানো যায় না। তো এইভাবে যদি আমরা রান্না করি হয়তোবা আমাদের অনেক লেট হয়ে যাবে একটা একটা করে রান্না করলে। ভেবেছিলাম যে দুই চুলায় যদি দুটো দিতে পারতাম তাহলে হয়তোবা রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে ভাবে বুদ্ধি করে ইট বসিয়ে দিয়ে তারপরে দুই চুলায় দুটো পাতিল বসিয়ে দিয়েছে। আর প্রথমে কিন্তু আমরা মাংসগুলোকে একদম মশলার সাথে কষিয়ে তারপরে মাংসগুলোকে তুলে নিয়েছি। মাংসগুলো তুলে নেওয়া হয়ে গেলে তারপরে আলুগুলো দিয়ে দিব। তো আলুগুলোকে একটু ভালোভাবে কষিয়ে তারপরে আবার মাংসগুলো দিয়ে দেব। তো প্রথমে মাংসগুলো কেন দিয়েছি, যাতে মশলাগুলো মাংসের ভেতরে ভালোভাবে ঢুকে। আসলে আমি কখনো এইভাবে এতগুলো মানুষের মিলাদের রান্না বান্না কখনোই করি না, এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা ছিল। হয়তো অনেকে বলবে যে আমি মুরগির মাংস দিয়ে কেন মিলাদ পড়াচ্ছি। তো আসলে গরুর মাংস দিয়ে ফাতেমার বাবা বলেছিল যে আমি মিলাদটা যাতে পড়াই, আর ওর কাছে যে বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী 30-40 জনের খাবার খাওয়ানো সম্ভব ছিল না। কারণ ফাতেমার বাবা যখন আমাকে বলেছিল তখন মাসের প্রায় শেষের দিকে ছিল, তখন তার কাছেও তেমন টাকা ছিল না। কারণ মাস শেষ হওয়া ছাড়াই কিন্তু তার কাছে কোনো টাকা থাকে না। মাস শেষ হয়ে গেলে যখন সে স্যালারি পায় তখন আমাদেরকে কিছু টাকা দেয়, নিজের জন্য কিছু টাকা রাখে। তো এই জন্য ওর কাছে টাকা না থাকার কারণে সে আমাকে বলেছিল। তো আমি ওকে বলেছিলাম যে তাহলে মুরগির মাংস দিয়ে আমি মিলাদটা পরিয়ে দিই, কয়টা ডাল ভাত খাওয়াই। তো ও বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, যেভাবে ভালো হয় সেভাবেই তাহলে করো। কারণ মানুষের জীবনে কখন কোন বিপদ এসে দাঁড়ায় কেউ বলতে পারে না। হয়তো ফাতেমার বাবার কোনো একটা কারণে একটা নিয়ত ছিল যে সে মিলাদ পরে কয়টা ডাল ভাত এতিমখানা বাচ্চাদেরকে খাওয়াবে, যেটা আমরা আমাদের গ্রামের বাসায় বলে থাকি। তো প্রথমে ভেবেছিলাম যে রান্না করা খাবারগুলো আমরা এতিমখানায় পাঠিয়ে দিব, যেহেতু আমাদের বাসায় পুরুষ কেউই নেই। তো তার জন্য ভেবেছিলাম যে খাবারগুলো কে বেড়ে দিবে। তো পরে হুজুরের সাথে কথা বলাতে উনি বললো যে সমস্যা নাই, আপনারা আমরা যাওয়ার আগে সবকিছু রেডি করে রাখেন, আমরা আমাদের নিজেরটা আমরা বেড়ে খেতে পারবো। তো এটা শুনে আর আমরা এতিমখানায় খাবারটা পাঠাই নাই। ওনারা বলেছে যে আমাদের বাসায় মিলাদ পড়িয়ে ওনারা এখানেই বসে খাবে। তো আমাদের যে রুমটা খালি আমি ওনাদেরকে এই রুমেই বসার জায়গা দিয়েছি। এই রুমে দুইটা পুরনো চাদর আর একটা মাদুর আমি বিছিয়ে দিয়েছি। রুমটা যেহেতু বড় আর খোলামেলাও ছিল, যে কারেন্ট চলে গেল বাতাসে বসে সবাই যাতে খেতে পারে, তো তার জন্য সবকিছু গুছিয়ে এখানে আগে থেকে আমরা রেডি করে রেখেছিলাম, যাতে ওনারা এসে মিলাদ পড়িয়ে খাবারটা নিজে নিয়ে খেতে পারে। আমরা তো মহিলা মানুষ আর ওনাদের সামনে যেতে পারবো না। তো জুমার নামাজ শেষ করে সব এতিমখানার বাচ্চারা চলে আসছে আমাদের বাসায়, সাথে আমাদের বাড়ি কয়েকজন মুরব্বীদেরকেও আমরা বলেছি আসার জন্য। সবাই মিলাদ পড়ে এখন খেতে বসেছে। আর দেখেন আল্লাহর কাজে কিন্তু আল্লাহর রহমত থাকে, এটা বলতে হবে। ওনারা আসার সাথে সাথে কিন্তু কারেন্টটা চলে আসছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন।